নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটি সাজেশনমূলক আলোচনা নিয়ে হাজির হয়েছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টার বাংলা অনার্সের ডিএসসি B1 অর্থাৎ বাংলা শিশু এবং কিশোর সাহিত্য নিয়ে যে পোর্শনটা রয়েছে, আমরা আজকে সেই নিয়ে কিছু 10 এবং 5-এর গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা তোমাদের কাছে রাখবো। তবে এখানে প্রথমেই যে কথা বলে রাখি যে এই বিষয়টা যেহেতু গল্প বা উপন্যাসধর্মী, তাই 5-এর জন্য লাইন তুলে প্রশ্ন হতে পারে। তার জন্য অবশ্যই টেক্সটটাকে একটু ভালো করে পড়ে নিও, কারণ আমরা রূপকথার গল্প রূপে ক্ষীরের পুতুলি বলি কিংবা আমরা ঠাকুমার ঝুলির কথাই বলি, সেগুলো খুব একটা বড় পোর্শন নয়। ছোটো ছোটো গল্পগুলো, উপন্যাসটাও অর্থাৎ যদি আমরা ঠাকুরমার ঝুলির পাশাপাশি ক্ষীরের পুতুলকে রাখি, সেটাও খুব একটা বড়, সেটাকে গল্পও বলা যায়, ছোট্ট একটা উপন্যাসও বলতে পারি, গল্পই ধরে নিলাম, কিন্তু সেটা খুব ছোট, খুব একটা বড় নয়, ফলে একটু টেক্সটগুলো পড়ে নেওয়াই ভালো। আর অ্যাডভেঞ্চারমূলক গল্প হিসাবে বা উপন্যাস হিসাবে আমরা যে সবুজ দ্বীপের রাজা কিংবা বাদশাহী আংটি পাই, এগুলোও পড়তে ভালোই লাগবে, ফলে একটু টেক্সটটা আগে পড়ে নেবে, সেটাই আমি আশা রাখবো। যাই হোক, তাও আমরা এবারের জন্য যে প্রশ্নগুলোকে 2023-এরই বলা যেতে পারে পরীক্ষা এটা, যাই হোক, তো এবারের জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা সেগুলো আজকে একটু তুলে ধরি। এখানে প্রথমেই যে পোর্শনটা আছে সেটা হচ্ছে ঠাকুরমার ঝুলি এবং রূপকথার গল্প হিসাবে আমরা দেখতে পাচ্ছি ক্ষীরের পুতুল। আমি বলবো যে এখানে প্রত্যেকটা পোর্শনের থেকে কোনো একটা পোর্শনকে ভালো করে পড়তে। এক্ষেত্রে যেটা সমস্যা, যে ঠাকুরমার ঝুলির মধ্যে অনেকগুলো গল্প আছে, তাই যদি আমরা ক্ষীরের পুতুলটাকে ভালো করে করি তাহলে কিন্তু সেখানে আমাদের একটু পড়াশোনাটা কম করতে হয়। তো সেক্ষেত্রে আমরা ঠাকুরমার ঝুলি থেকে এবারের জন্য যে প্রশ্নটাকে সব থেকে ইম্পর্টেন্ট বলে রাখছি সেটা হচ্ছে যে ক্ষীরের পুতুল থেকে এবারের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে ক্ষীরের পুতুল রূপকথার গল্প হলেও কোথায় তার স্বাতন্ত্র্য, এই নিয়ে একটা প্রশ্ন হতে পারে। এই প্রশ্নটা একটু অন্যভাবে, ক্ষীরের পুতুল যে গল্পটি অবনীন্দ্রনাথ ঠাকুরের, সেখানে রূপকথার গল্পের মধ্যেও কেমন করে সমাজ বাস্তবতা উঠে এসেছে, অর্থাৎ কেমন করে রাজার দুই স্ত্রী, এর মধ্য দিয়ে একটা বহুবিবাহ প্রথাদুষ্ট সমাজ, কিংবা আবার রাজা কখনো বলছেন যে আমি ছেলে কিংবা মেয়ে দুজনেকেই সমান গুরুত্বের সঙ্গে দেখব, এর মধ্যে দিয়ে একটা সমাজ বাস্তবতা আছে, সেই সমাজ বাস্তবতার ছবি। অর্থাৎ ঠাকুরমার ঝুলি রূপকথার গল্প হিসেবে কতখানি সার্থক, বা রূপকথার গল্প হয়েও কোথায় তার স্বাতন্ত্র্য, এছাড়া এই উপন্যাস এই গল্পের মধ্যে কোথায় কিভাবে সমাজ ভাবনার পরিচয় ধরা পড়ছে, সেটা দুটো উত্তর কিন্তু খুব একটা আলাদা নয়, একই উত্তরকে একটু এদিক সেদিক করে ভূমিকা মূল্যায়নটুকু চেঞ্জ করা। কারণ রূপকথার গল্পের ধারায় স্বাতন্ত্র্য বলতে গেলে আমাকে এর সমাজ বাস্তবতার দিকটাকেও দেখতে হবে, ফলে দুটো প্রশ্ন আসলে একই। তাহলে এই দুটো প্রশ্ন করলেই মোটামুটি এখানকার মূল যে বক্তব্য কেন্দ্রিক যা উত্তর, সেটা এর মধ্যেই সীমাবদ্ধ থাকে, যাই প্রশ্ন আসুক, ফলে এখান থেকে আর বড় প্রশ্ন কিছু করার দরকার নেই। এরপর আমরা যদি রাজার চরিত্রের একটু প্রসঙ্গ টানে, সেটাও কিন্তু এই সমাজ বাস্তবতা থেকেই রাজার চরিত্রটা উঠে আসে। হ্যাঁ, আর কিছু আলাদা করে রাজার চরিত্রে তেমন কোনো বিশেষত্ব নেই এখানে। আচ্ছা, এবার যদি আমরা এই ক্ষীরের পুতুল থেকে 5-এর প্রশ্নের কথা বলি, তাহলে আমরা দেখে রাখতে পারি ষষ্ঠী ঠাকুরুন, তার চরিত্রটা কীরকম, মানে দেবতা হলেও তারও যে খিদে পায়, সেও যে ক্ষীরের পুতুল চুরি করে, আবার সম্মান বাঁচাতে কেমন করে সন্তান দেন, সেইগুলো, তার মানবিক চেতনাটাকেও দেখানো হয়েছে, রাজার পাশে দাঁড়াচ্ছে সে। যাই হোক, তো সেখানেও ষষ্ঠী ঠাকুরুনের চরিত্রটাকে একটু গুরুত্বের সঙ্গে দেখো। এছাড়া দেখতে পারো রাজা চরিত্রটাকে, ওই যেটা বললাম একটু সংক্ষেপে একটু দেখে রাখতে পারো, সেটা খুব একটা আলাদা করে পড়ার দরকার নেই, সমাজ বাস্তবতার মধ্যেই রাজা চরিত্র উঠে আসছে। বানরের বুদ্ধিমত্তার পরিচয়, এটাও একটু দেখে রাখতে পারো। আর দেখে রাখতে পারো সুয়োরানী, রাজাকে বিদেশ থেকে কী কী দ্রব্য, মানে মুক্তার হার বা আরও যে সমস্ত বিষয়গুলো চেয়েছিলেন, সেগুলোর একটা বর্ণনা, বা রাজা কোথা থেকে সেগুলো এনে দিয়েছিলেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বা তার শাড়ি টাড়ি যা পছন্দের ছিল, শাড়ি, তার গহনা স্বরূপ, তার বলা যেতে পারে গলার হার ইত্যাদি ইত্যাদি যা কিছু তার দাবি ছিল। এবার আমরা আসতে পারি যে এখান থেকে যদি কেউ একান্তই মানে পড়তে চাও ঠাকুরমার ঝুলি, তাহলে সেখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন হয়ে যায়। যদি একান্তই পড়ো, সেখান থেকে আমি বলবো যে ঠাকুরমার ঝুলির গল্পগুলো, পাঠ্য গল্পগুলো শিশু সাহিত্য হিসাবে কতখানি বা সার্থক, সেটা একটু দেখাও, এটা একটা প্রশ্ন হতে পারে। এছাড়া তোমরা দেখতে পারো কিরণমালার চরিত্রটা, এটাও কিন্তু এবারের জন্য দেখে রাখতে পারো। আর একটা জিনিস দেখে রাখতে পারো, ঠাকুরমার ঝুলির মধ্যে যে ভূমিকা অংশ রবীন্দ্রনাথের, তার প্রাসঙ্গিকতা কোথায়, এটাও একটু দেখে রাখতে পারো।
এছাড়া আমি এখান থেকে আলাদা করে 5-এর কিছু বলবো না, কারণ এগুলো একেবারেই গল্পকেন্দ্রিক, টেক্সটটা পড়ে নেওয়াই ভালো, বরং সেই জন্য আমি ক্ষীরের পুতুলকে গুরুত্ব দেবার কথা আগেই বলেছি। এরপর মডিউল 2-এ চলে আসো। সেখানে আমরা দেখতে পাচ্ছি ছড়া আছে, অন্নদাশঙ্কর রায় এবং আমাদের সুকুমার বাবুর ছড়া। সেক্ষেত্রে আমি বলবো সুকুমার রায়ের ছড়াগুলোই যদি তোমরা গুরুত্ব দাও, সেখান থেকেও বেশ কিছু প্রশ্ন এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা বলবো যে 10-এর জন্য যে প্রশ্নটা খুব গুরুত্বের সঙ্গে দেখবে তা হচ্ছে আবোল তাবোলের গল্প কবিতাগুলো আপাত উদ্ভট হাস্যরসের কবিতা মনে হলেও তার মধ্যে সমাজ বাস্তবতার ছবি আছে, তা আলোচনা করো। এবার এইটার জন্য তুমি 2 বা 3টে কবিতা ধরে আলোচনা করবে, এবং সেটা করলেই তোমাদের আলাদা করে আর 5-এর প্রশ্ন করতে হয় না, অনেকটাই মানে অন্তত 50% চলে আসে এর মধ্যেই। সেটা হচ্ছে যে এখান থেকে 10-এর কিন্তু এই একটাই প্রশ্ন বললাম। 5-এর জন্য এখানে তোমরা দেখতে পারো নারদ যে কবিতা, তার অন্তর্নিহিত তাৎপর্য, এটাই তোমরা দেখবে হয়তো আবোল তাবোলের বড় প্রশ্নের মধ্যেও নারদ নিয়ে আলোচনা আছে, কারণ সেখানেও তোমাকে হাসির আড়ালে সমাজ বাস্তবতাকে দেখাতে হচ্ছে। এছাড়া তোমরা দেখতে পারো খিচুড়ি কবিতার মধ্যে জোর কলম শব্দের যে ব্যবহার। আরেকটা এবারে 5-এ খুব ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে গন্ধ বিচার কবিতার মধ্যে রাজনৈতিক বা শাসক শ্রেণীর প্রতি যে লেখকের যে সন্দেহ বা সে যে অভ্রান্ত নয়, এই নিয়ে যে ভাবনাটা রয়েছে তা আলোচনা করো। এছাড়া কেউ যদি আলাদা করে অন্নদাশঙ্কর রায়ের ছড়া পড়তে চাও, সেখান থেকে আমি সেটাকে সাজেস্ট করছি না, কিন্তু যদি পড়ো তাহলে সেক্ষেত্রে একটা প্রশ্নের কথাই বলবো, সেটা হচ্ছে একটু দেখে রাখতে পারো যে আমাদের এই প্রশ্নটা, এই অন্নদাশঙ্কর রায়ের ছড়া থেকে তোমরা দেখে রাখতে পারো যে খুকু ও খোকা এই কবিতার মধ্যে দেশভাগের যে বাস্তব রাজনৈতিক প্রেক্ষাপটটা উঠে এসেছে সেটা একটু দেখে রাখতে পারো। এছাড়া তোমরা এবারের জন্য আরও যে প্রসঙ্গগুলো দেখে রাখতে পারো ওখান থেকে অন্নদাশঙ্কর রায়ের ছড়ার বৈশিষ্ট্য, এটা একটা প্রশ্ন পড়েছিল 1 বছর। এছাড়া লন্ডনের শীত এবং কাটাকুটি খেলা, এই 2টো কবিতা একটু দেখে রাখো ভালো করে 5-এর জন্য। এছাড়া এখান থেকে আর তেমন নেই। 21শে আইনটা বোধ হয় পড়েনি, যদি না পড়ে তাহলে একটু 5-এ দেখে রাখা, যদি পড়ে থাকে তাহলে পড়ার দরকার নেই। আচ্ছা, এবার আমরা দেখতে চাই, এবার রইল তাহলে মডিউল 3। এই মডিউল 3 থেকে এবারের জন্য অনেক প্রশ্ন আসছে, কারণ এখানটাতেই মূলত এটা একটা উপন্যাসধর্মী বড় পোর্শন। এখান থেকে এবারে যদি তোমরা বাদশাহী আংটিটাকে গুরুত্ব দাও, তাহলে আমি বলবো বাদশাহী আংটি থেকে এবারের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে ফেলুদা চরিত্র। এছাড়া পাশে তোমরা দেখে রাখতে পারো যে গোয়েন্দা, ফেলুদা চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 10-এর জন্য। এছাড়া 5-এর জন্য তোমরা দেখে রাখতে পারো, মানে 5-এ নয়, এটাও 10-এরই ভেবে রাখতে পারো যে গোয়েন্দা উপন্যাস হিসাবে বাদশাহী আংটি কতখানি সার্থক, এই দিকটাও একটা 10-এর জন্য দেখে রাখতে পারো। এছাড়া এখান থেকে 5-এর জন্য তোমরা দেখে রাখবে তোপসে চরিত্রটাকে একটু দেখে রাখো, গণেশ গুহ চরিত্রটাকে দেখে রাখো, ইমামবাড়ি পোর্শনটাকে সংক্ষিপ্ত পড়ে রাখো, ভুলভুলাইয়াটাকে দেখে রাখো, আর বনবিহারীর চরিত্রটাকেও একটু দেখে রাখতে পারো। এছাড়া এবার যদি কেউ একান্তই সবুজদ্বীপের রাজা পড়ো, তাহলে সবুজদ্বীপের রাজা থেকে এবারের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কাকাবাবুর চরিত্র, প্রায় পড়বেই বলা যায় এমনটাই। এছাড়াও দেখে রাখবে পাশে অ্যাডভেঞ্চারের গল্প হিসেবে সবুজদ্বীপের রাজা কতখানি সার্থক, এই 2টো প্রশ্নই ওখান থেকে দিলাম 10-এর জন্য, অবশ্যই কাকাবাবু এবং অ্যাডভেঞ্চার। আর 5-এর জন্য যদি দেখো, এখান থেকে অনেকগুলো প্রশ্নই আসে। কাকাবাবুর চোখে জল, কাকাবাবুর চোখে কেন জল এসেছিল, একদম গল্পের শেষে আমরা দেখতে পেলাম রাজা মারা যাচ্ছেন, তাকে তার প্রকৃত ক্ষেত্র থেকে কলকাতায় নিয়ে এসে তার অপমৃত্যু ঘটানো হলো, তো সেই জায়গাটা একটা ইম্পর্টেন্ট, যে কেন কাকাবাবুর চোখের জল এবং তাৎপর্য আলোচনা। এছাড়া এখান থেকে রাজার চরিত্রটা সংক্ষেপে একটু দেখে রাখো, সন্তুর চরিত্রটাকে একটু কম করে হলেও দেখে রাখো, আর যেটা দেখে রাখতে পারো কাল্পনিক অগ্নিবলয় সম্পর্কে সংক্ষিপ্ত টিকা, এটাও একটু দেখে রাখতে পারো। তো এই মোটামুটি এখানকার প্রশ্ন, এর বাইরে তেমন কোনো প্রশ্ন নেই, কিন্তু আবারও বলবো শর্ট টাইপ প্রশ্ন এবং 5-এর জন্য লাইন তুলে পড়া প্রশ্নের জন্য অবশ্যই টেক্সটটাকে একটু ভালো করে পড়ো, অন্তত এই ক্ষেত্রটা, কারণ তোমাদের যেইবারে যা সিলেবাস তাতে করে এই পোর্শনটাই একমাত্র গল্প উপন্যাস, ফলে টেক্সট পড়াটা দাবি রাখে। তো আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ জানাই।